দেখো, খাতা নাও। হ্যাঁ, খাতা নিয়েছি। দেখো, কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহ সাইটোপ্লাজমের ধাত্রে থাকে। তো উদ্ভিদ কোষে নির্জীব বস্তুসমূহের মধ্যে আছে বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ, বর্জ্য পদার্থ এবং কি খরিত পদার্থ। হ্যাঁ, তো তো এগুলোর মানে কি দেখো, এই যে সঞ্চিত পদার্থ কি, যেগুলো হচ্ছে খাবার। তারপর হচ্ছে বর্জ্য পদার্থ, হচ্ছে যে উদ্ভিদের যেগুলো বর্জ্য ক্রিয়েট হয়। আর খরিত পদার্থ বলতে বোঝায় যে ওই যে আঠা আছে না, দেখো গাছের মধ্যে কিছু আঠা দেখা যায় না। হ্যাঁ, দেখা যায় হ্যাঁ, সেটা। এগুলোকে বোঝাচ্ছে খরিত পদার্থ। তো কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ ছোট বড় গহ্বর থাকে, তাদেরকে কি বলা হয়? কোষ গহ্বর বলে। ওকে, তাহলে আমরা সংজ্ঞাটা কি জানলাম? কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ কি থাকে? তরল পদার্থটাকে কি বলা হয়? কোষ। পদার্থপূর্ণ বড় ছোট এই গহ্বর এই থাকে, তরল, তাদের কোষ হ্যাঁ, গহ্বর বলে। তো এই তরল পদার্থকে কি বলা হয়? কোষ রস বলা হয়। কি বলা হয়? কোষ। কোষ। হ্যাঁ, কোষ রস বলা হয়, অথবা বলা হয় যে ইংলিশে বলা হয় এটাকে, হ্যাঁ, এটাকে বলা হয় সেল স্যাপ। কোষ গহ্বর বলা হয়, অথবা কি বলা হয়? সেল সেলস। স্যাপ বলা হয়। তো কোষের সাইটোপ্লাজমে তাহলে সংজ্ঞাটা কিভাবে লিখবে? এটা লিখলেই হবে। এই তোমরা কি ভ্যাকসিন দিছো? হ্যাঁ, ভ্যাকসিন দিয়েছি। আমার স্টুডেন্টকে ভ্যাকসিন রিসেন্টলি দিয়েছো? রিসেন্টলি রিসেন্টলি দিয়েছি। কখন? আম, গত ডিসেম্বরে দিয়েছি দ্বিতীয় ডোজ, আর নভেম্বরে মনে হয় ফার্স্ট ডোজ। আচ্ছা আচ্ছা, লিখছো? হ্যাঁ, লিখেছি। আচ্ছা, প্রাণী কোষে দেখো কোষ গহ্বর থাকে না, আবার থাকলেও কি হয়? খুব ছোট হয়। আর উদ্ভিদ কোষে কি থাকে? কোষ গহ্বরটা অনেক বড় হয়, কোষ গহ্বর বেশি থাকে এবং কি আকারে বড় হয়। তো এই কারণে উদ্ভিদ কোষে কি নিউক্লিয়াসটা কোন পাশে চলে যায়? উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা এক পাশে চলে যায়, আর প্রাণী কোষের নিউক্লিয়াসটা মাঝখানে থাকে। তো নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরে দ্রবীভূত থাকে। এরপরে আসো কোষে বিভিন্ন অঙ্গাণুগুলোর পরিচয়। প্রথমে আসো প্লাস্টিড। হ্যাঁ, তো প্লাস্টিডটা দেখো সজীব উদ্ভিদ কোষে, প্লাস্টিড হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, কিন্তু এটা প্রাণী কোষে থাকে না। তো এই প্লাস্টিড হচ্ছে গিয়ে কি, এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষে একটা অনন্য বৈশিষ্ট্য। তো প্লাস্টিডের কাজ কি? খাদ্য সংশ্লেষে। খাদ্য সংশ্লেষ মানে হচ্ছে খাদ্য তৈরি করতে সাহায্য করে। বর্ণ গঠনে, বর্ণ মানে কি? এই যে গাজরের কালারটা লাল হয়, ঘাসের কালারটা সবুজ হয়। হ্যাঁ, তো এই কালার গুলো গঠনে কি করে? প্লাস্টিড সহায়তা করে। আর হচ্ছে খাদ্য সঞ্চয়ে কি রাখে? ভূমিকা রাখে। ওকে, তো আমরা কি কি জানলাম? আমরা জানলাম প্লাস্টিকের সংজ্ঞা জানছি, আর কি জানলাম? আমরা প্লাস্টিডের সংখ্যা, প্লাস্টিডের কাজ এবং কোষ গহ্বরের সংজ্ঞা লিখে জানছি। ফেলবা, একটু লিখে ফেলো। আমরা একটু হ্যাঁ। ওয়েট করে দেখি বাকিরা জয়েন করে কিনা।
আরশিয়া লেট কেন? আরশিয়া জি স্যার, ভুলে গিয়েছিলাম তো, ঢুকতে লেট হয়েছে। তাই? তোমার ম্যাথসের কপি দেখছো তুমি? না স্যার। ও দেখিও ভাই, অনেক ভুল করছো, তুমি মনে হয় বুঝতে পারো নাই। এখন দেখো প্লাস্টিডের প্রকারভেদ। হ্যাঁ, দেখো এই যে রঞ্জক পদার্থের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস্টিড কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গিয়ে কি ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে গিয়ে কি ক্রোমোপ্লাস্ট, আর একটা কি, একটা ক্রোমোপ্লাস্ট আর একটা কি লিওকোপ্লাস্ট। হ্যাঁ, You. ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে যে Leucoplast. হ্যাঁ, লেখো, লিখা না বুঝলে বলিও। ক্রোমোপ্লাস্টিড লিখিও, এটাকে লিউকোপ্লাস্টিড লিখিও। লিখছো? এটা মানে হচ্ছে বর্ণযুক্ত প্লাস্টিড, আর এটা হচ্ছে বর্ণহীন। ওকে, এরপর দেখো ক্রোমোপ্লাস্টকে আবার দুইটা ভাগ করা যায়। একটা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে যে একটা কি একটা হচ্ছে গিয়ে কি ক্লোরোপ্লাস্ট আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। লিখছো ভাইয়া? হ্যাঁ, লিখে দাও। আচ্ছা, এখন দেখো ভাইয়া, এখানে ক্লোরোপ্লাস্টটা কি আর ক্রোমোপ্লাস্টটা কি? ক্লোরোপ্লাস্টটা হচ্ছে যে এটার জন্য কি হয়, এটার জন্য হচ্ছে যে উদ্ভিদ সবুজ হয়। কি হয়? উদ্ভিদ কি কালার হয়? সবুজ হয়। আর এটার জন্য কি হয়? এটার জন্য হয় উদ্ভিদ অন্য কালারের হয়, রঙের বিভিন্ন লাল হলুদ। লাল আর কি হয়? হলুদ হয়। হলুদ। Okay? হলুদ। আর এটা দেখো, এটা যদি সবুজ হয় এটার কাজ কি? এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে থাকে ক্লোরোফিল। কি থাকে এটার মধ্যে? ক্লোরোফিল। ক্লোরোফিলের কাজ কি ছিল? ক্লোরোফিল হচ্ছে যে সালোক সংশ্লেষণে কি করে? সাহায্য করে, সহায়তা। খাবার তৈরি করে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন কাজ। আর এটার কাজটা কি হবে? যখন এটা কালারফুল হবে তখন এটা কি করবে? পরাগায়নে সাহায্য করবে। কারণ এটা কি করবে? এটা তখন পশু পাখিকে আকর্ষণ করবে। পশু পাখিকে আকর্ষণ করলে কি হবে? তখন পরাগায়ন হবে। তখন এটার কারণে কি হবে? মানে পরাগায়নটা সম্ভব হতে পারে। ওকে, এবার একটু পড়ে দেখো এই 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 তিন থেকে এই এই পেজটা একটু পড়ে দেখো, পড়লেই বুঝে যাবে মোটামুটি। আর দেখো, যখন তুমি একটা ঘাসের মধ্যে যখন ইট দিবা, ঘাসের কালারটা কেমন হয়ে যায়? সাদা। সাদা হয়ে যায়। কারণ কি? কারণ তখন এই যে ক্রোমোপ্লাস্টটা, এটা কি হয়ে যায়? এই ক্লোরোপ্লাস্টটা তখন কি হয়ে যায়? হ্যাঁ, লিউকোপ্লাস্ট। আর যখন আবার সে সূর্যের আলোটা পায় তখন লিওপ্লাস্টটা আবার কি হয়ে যায়? ক্লোরোপ্লাস্ট। ওকে, এবার একটু পড়ে দেখো ভাইয়া, তোমাদেরকে 3-4 মিনিট টাইম দিলাম, পড়ে এখন মুখস্থ করে ফেলো, আশা করি হয়ে যাবে। আমি সায়েন্সটা চেষ্টা করবো এখানে মুখস্থ করা দিতে।
পড়ছো? জি স্যার। আচ্ছা এখন দেখো, তোমাকে বলছি কি ক্লোরোপ্লাস্টের কয়টা অংশ? দুই ক্লোরো তিনটা অংশ। একটা তিন হচ্ছে গিয়ে কি আবরণ থাকে, একটা স্ট্রোমা থাকে, একটা গ্রানা থাকে। আসলে একটা চিত্র দেখে আসি, চিত্র দেখলে তোমরা ক্লিয়ার হবে জিনিসটা আরো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হয়েছে? দেখো, একটা একটা চিত্র দেখাই, দেখছো? জি স্যার দেখছি। আচ্ছা দেখো, এখানে দেখো তিনটা অংশ, একটা কি বাইরের, এটাকে বলা হয় মেমব্রেন, মানে বাইরের আবরণটা আছে। এখানে দেখো ভিতরে এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় গ্রানাম। মানে গ্রানাম হচ্ছে যে এক বচনে, বহু বচনে হচ্ছে গ্রানা। তোমাদের বইতে মানে গ্রানা লেখা, তাই না? জি। হ্যাঁ, গ্রানা বলতে হচ্ছে বহু বচন। হ্যাঁ, আর গ্রানাম হচ্ছে এক বচন। আর দেখো স্ট্রোমা, ল্যামেলি, এই যে এখানে দেখো স্ট্রোমা হচ্ছে এখানে ভিতরে কতগুলো তরল থাকে, এই তরল গুলোকে বলা হয় কি স্ট্রোমা বলা হয়। ওকে, এখন দেখো এরপরে
ওকে, এরপর দেখো ভাইয়া, এরপরে দেখো মাইটোকন্ড্রিয়া কি আছে এরপরে। এরপর তোমাকে কি বলেছে, হ্যালো, জি স্যার। এরপর তোমাকে বলেছে মাইটোকন্ড্রিয়া, তাই না? হ্যাঁ। হ্যাঁ, আসো মাইটোকন্ড্রিয়াটা একটু দেখে আসি, এরপর আমরা ওই যে চিত্র দেখে দেখে মিলাই, হ্যাঁ কি বলেছে। আহ আসো মাইটোকন্ড্রিয়াটা একটু দেখি। দেখো মাইটোকন্ড্রিয়া একটু দেখো, এবার মাইটোকন্ড্রিয়া একটু বর্ণনাটা পড়ো, এটার সাথে মিলিয়ে দেখো। মাইটোকন্ড্রিয়া দেখছো, দেখো এখানে কি আছে, এখানে বাইরে একটা মেমব্রেন আছে, মানে বাইরে একটা আবরণ আছে। এরপর দেখো বাইরের পার্টটা হচ্ছে মসৃণ, আর ভিতরে দেখো ভাঁজ করা। এই ভাঁজগুলোকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। ভাঁজগুলোকে কি বলে? ক্রিস্টি বলে, হ্যাঁ ঠিক আছে। আর এখানে কি আছে ভিতরে, এখানেও তরল আছে কিছু, এগুলোকে ম্যাট্রিক্স বলা হচ্ছে। আসো এবার দেখি তোমাদের বইতে বর্ণনা কি লিখছে। তোমাদের বইতে লিখলো যে, দেখো বইয়ের সাথে এবার মিলাও, চিত্রটার সাথে এখানে মিলাই পড়ো। দেখো উদ্ভিদের সজীব ও উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুগুলোকে কি বলে? মাইটোকন্ড্রিয়া বলে। প্রতিটি মাইটোকন্ড্রিয়ন, মানে এক বচনে এটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়ন। তো মাইটোকন্ড্রিয়ন দ্বিস্তর পর্দা দ্বারা, মানে দুইটা স্তর থাকে, একটা বাইরের স্তরটা কেমন মসৃণ আর ভিতরের স্তরটা কেমন ভাঁজ করা, কাজ করা। এগুলোকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। ওকে, এরপরে দেখো জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে গিয়ে কি? মাইটোকন্ড্রিয়া। বিপাকীয় কাজ বলতে কি বোঝাচ্ছে? এই যে আমরা হাত নাড়াচ্ছি, হাত নাড়ানোর জন্য আমাদের শক্তির দরকার, তো এই শক্তির উৎসটা কি? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বলে। এটা পরীক্ষাতে আসবে তোমাদের, খ নাম্বারে দেখবা যেটা পাবা, মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়। তারপর হচ্ছে সবুজ উদ্ভিদের উদ্ভিদ কোষের সংখ্যা কি থাকে? সবচাইতে বেশি থাকে, বেশি থাকে, তবে হচ্ছে যে প্রাণীর যকৃত মানে লিভারেও এর সংখ্যা অনেক, হাজারের বেশি। সহস্রাধিক মানে হচ্ছে হাজারের বেশি। ওকে ভাইয়া, বুঝে গেছে মাইটোকন্ড্রিয়াটা? হ্যাঁ। আচ্ছা, এই পড়াগুলো আবার তোমার ক্লাস 9-এ পাবা, 8-এ পাবা না, আবার 9-10-এ এই পড়াগুলোই থাকবে। এরপর দেখো তোমাকে কি বলা হচ্ছে এরপর, এবার হচ্ছে গলজি বডি। অলরেডি করি। তো এগুলো হচ্ছে যে এগুলো আহ, এগুলো পর্দা ঘেরা গোলাকার এবং কি সূত্রাকার অঙ্গাণু বা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। উৎসেচক, হরমোন ইত্যাদি ক্ষরণ করা কি এর কাজ? উৎসেচক আর হরমোন হচ্ছে যে, এগুলো হচ্ছে যে ধরো উৎসেচক বা এটাকে এনজাইম বলা হয়। তো উৎসেচক বা এনজাইম হচ্ছে ভাইয়া, এগুলো হচ্ছে যে বিভিন্ন কাজের সাহায্য করে। আর হরমোন হচ্ছে যে ধরো আমাদের বৃদ্ধিতে সাহায্য করতে পারে, আমাদেরকে খাবার হজম করতে সাহায্য করতে পারে, মানে বিভিন্ন কাজ আছে হরমোন আর উৎসেচকের। আর সেন্ট্রিওল, সেন্ট্রিওলটা হচ্ছে তোমার প্রাণীর বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য এটা? প্রাণীর। প্রাণী কোষে। এটা উদ্ভিদ কোষে, এটা উদ্ভিদ কোষে থাকে না ভাইয়া। ওকে, তো প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গন থাকে, একটু পড়ে দেখো ভাইয়া এটা একটু।
তাহলে দেখো ভাইয়া, সেন্ট্রিওলের ক্ষেত্রে সেন্ট্রিওলটা দেখো, এটা হচ্ছে একটা প্রাণী কোষের বৈশিষ্ট্য। তো সেন্ট্রিওলটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে যে এই প্রাণী কোষের এই কোষ বিভাজনে কি করে, কি লিখছে এখানে দেখো, প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। তো সেন্ট্রিওল সাধারণত একটি স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে। তো এই অংশকে কি বলা হয়, সেন্ট্রোসোম বলে। তো উদ্ভিদ কোষে সেন্ট্রিওল সাধারণত কি থাকে না, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষ যেমন ছত্রাকে থাকে। তো প্রাণী কোষের বিভাজনের সময় অ্যাস্টার গঠন করা সেন্ট্রিওলের প্রধান কাজ। দেখো অ্যাস্টারটা কেমন হয়, একটু অ্যাস্টারটা দেখে আসি। হ্যাঁ, স্যার দেখো এই এই দেখো কতগুলো এরকম তন্তু, মানে এখানে দেখো সুতার মতো কতগুলা কি বের হয়, তন্তু বের হয়। তো এগুলোকে বলা হয় কি, অ্যাস্টার বলা হয় আর কি। তো এটা কোষ বিভাজনের, সেগুলো আমরা ক্লাস 8-এ জানবো যে কোষ বিভাজনের জন্য অ্যাস্টার এটা লাগে, অ্যাস্টার এটা গঠন করতে হয়। তো এটা হচ্ছে যে এই অ্যাস্টারটা গঠন করা হচ্ছে সেন্ট্রিওলের কাজ। কিন্তু উদ্ভিদ কোষে অ্যাস্টার যেটা তৈরি হয় সেটা ইয়ে দিয়ে হয় না, সেটা সেন্ট্রিওল দিয়ে হয় না। ওকে, ক্লিয়ার ভাইয়া এতটুকু? জি ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখো নিউক্লিয়াস। আসো নিউক্লিয়াসটা পড়বো এখন আমরা। আসো একটা নিউক্লিয়াস আঁকি আমরা। দেখো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। হ্যাঁ, তো নিউক্লিয়াসের প্রথমত কয়টা অংশ, নিউক্লিয়াসের প্রথমত কয়টা অংশ? 5টি। না, চারটা। 4টা। চারটা অংশ। একটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা মানে বাইরের পর্দাটা, একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। হ্যাঁ, মানে মানে হচ্ছে বা ক্রোমাটিন ফাইবার বলা হয়, নিউক্লিয়ার রন্ধ্র বলা হয় বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয় আর কি, বা ক্রোমাটিন বলা হয়। ক্রোমাটিন। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে নিউক্লিওলাস। ওকে, তো দেখো নিউক্লিয়ার পর্দা কি, এটা হচ্ছে যে কি সজীব এবং কি দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে, তাকে নিউক্লিয়ার পর্দা বলা হয়। তো নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত, এসব ছিদ্রের নাম কি, নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর। তো এর পর্দাটা, এই রন্ধ্রের কাজ কি, নিউক্লিয়ার পর্দা সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তুর যোগাযোগ রক্ষা করা, মানে খাবারের আদান প্রদান হওয়া, বিভিন্ন এনজাইম বা হরমোনের আদান প্রদান, এগুলো কি হয়, এভাবে হতে পারে। এবার আসলে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম হচ্ছে যে ভিতরে যে তরলটা থাকে, নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে যে তরলটা থাকে ভাইয়া, এটা হচ্ছে গিয়ে কি নিউক্লিওপ্লাজম। এই যে এখানে দেখো, এখানে ভিতরে যে তরলটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তো স্বচ্ছ দানাদার জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম কি, নিউক্লিওপ্লাজম বা কি ক্যারিওলিম্ফ। ক্যারিও মানে কি, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে কি, নিউক্লিয়াস। হ্যাঁ, তো ক্যারিওলিম্ফ হচ্ছে যে এইটার ভিতরে একটা তরল বস্তুকে ক্যারিওলিম্ফ বুঝাচ্ছে। এরপর এইটি নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের মাতৃকা বা ধারক, মানে এই যে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তুগুলাকে ধরে রাখে হচ্ছে গিয়ে কি এই ক্যারিওলিম্ফ। এরপর নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে যেটা অধিকতর কি ঘন একটা বস্তু দেখা যায়, এই যে দেখো আরেকটা নিউক্লিয়াসের ভিতরে একটা নিউক্লিয়াসের মধ্যে বস্তু দেখা যায়, এটাকে বলা হয় কি নিউক্লিওলাস। ওকে, এরপর আসো নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। নিউক্লিওপ্লাজম ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো গঠনটি নিউক্লিয় নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত। তো কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি কতগুলো কি টুকরোয় পৃথক হয়ে যায়। এটার মানে কি দেখো, এটার মানে হচ্ছে যখন ইয়ে হয়, আমরা অ্যাস্টারয়েড যখন দেখছিলাম, দেখো এখানে যখন আমরা দেখছিলাম, এই যে এই চিত্রটা দেখো, এখানে দেখো সেটা তুমি দেখলে পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবে না। আচ্ছা,
এটা দেখো, এই দেখো ক্রোমোজোম গুলো এরকম করে ভেঙে যায়। হ্যাঁ, তো এখানে দেখো তোমাকে বলছিল কি, এখানে একটু পড়ে দেখে আসো, এবার পড়লে বুঝতে পারবা। দেখো বলছে কি, নিউক্লিওপ্লাজমে ভাসমান পেঁচানো সুতার মতো গঠনটি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন। মানে কি, তো এখন কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি কতগুলো টুকরোয় পৃথক হয়ে যায়, মানে কি একটা নিউক্লিয়াস ভেঙে এরকম টুকরা হয়ে যায়। ওকে, তো এই প্রতিটি টুকরাকে কি বলা হয়? ক্রোমোসোম। কি বলা হয়? ক্রোমোসোম। ক্রোমোসোম। দেখো এরকম টুকরা হয়ে যাবে, প্রথমে এরকম টুকরা হবে, এই টুকরাকে গুলোকে বলা হয় ক্রোমোসোম। এই টুকরাগুলো ভেঙে যাবে, তো টুকরাগুলো যখন ভাঙবে সেগুলোকে বলা হয় ক্রোমাটিড। কি বলা হয়? ক্রোমাটিড। ক্রোমাটিড। ওকে, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এরপর এরপর উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। হ্যাঁ, টিস্যুর কাজ কি? টিস্যু বলতে কি বোঝায়? যখন একগুচ্ছ কোষ, কি, যখন কি, হ্যাঁ, উদ্ভিদ টিস্যু বলতে কি বোঝায়? যখন টিস্যু বলতে হচ্ছে যখন একগুচ্ছ কোষ একই জায়গা থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ করে। কি করে? যখন একগুচ্ছ কোষ, একই জায়গায় সংজ্ঞাটা গেলে, একই 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 কাজ। ধরনের কাজ করে, তখন সেই কোষগুচ্ছকে কি বলা হয়? টিস্যু বলা হয়। সংজ্ঞাটা লিখে রাখো আগে। এই সংজ্ঞাটা লিখবা। ভাইয়া তোমাদেরকে আগে 5 মিনিট টাইম দিলাম, তোমরা 5 মিনিট টাইমটা হচ্ছে যে কি করবা, বই যা যা পড়াইছি একটু পড়ে দেখো, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, একটু মুখস্থ করে নাও, এরপর আমি টিস্যুটা শুরু করতেছি। আরেকটা ক্লাস লাগবে চ্যাপ্টারটা শেষ করতে।
হ্যাঁ, পড়া শেষ? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন দেখো কোনো প্রবলেম আছে এতটুকুতে? না স্যার। আচ্ছা, এখন দেখো টিস্যু। টিস্যু দেখো যে আহ, জীবদেহ এককোষী এবং বহুকোষী হতে পারে। তো যেসব জীব, আচ্ছা, যেসব জীবগুলো হচ্ছে বহুকোষী তাদের কি তাদের মধ্যে টিস্যু দেখা যায়। তো এই টিস্যু গুলো দেখো, উদ্ভিদ টিস্যু নিয়ে ফার্স্টে তোমাদের ডিসকাস করছে। উদ্ভিদ টিস্যু হচ্ছে ভাজক টিস্যু, মানে বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক নাম শুনেই বুঝতে পারতেছি সেটা কি করবে, সেটা বিভাজনে সক্ষম। সেটা কি হতে পারে, বিভাজনে সক্ষম। আর যেটা স্থায়ী টিস্যু মানে এটা বিভাজন করতে পারে না। আচ্ছা, তো ভাজক টিস্যু কি করে, তাহলে যেটা বিভাজন সক্ষম মানে এটা উদ্ভিদ কোষকে কি হবে, উদ্ভিদকে কি করবে, বৃদ্ধিতে সহায়তা করবে। তো এখানে দেখো বিশেষত এটা এটা কোথায় থাকে, এটা থাকে যে বিশেষত কাণ্ড এবং মূলের অগ্রভাগে থাকে। ওকে, এটা কাণ্ডে থাকবে এবং ওই থাকবে মূলের অগ্রভাগে থাকতে পারে। এরপরে দেখো, তাহলে এটার মধ্যে এটার কি কি অংশ থাকে, চিত্রটা দেখো, নিউক্লিয়াস থাকবে, কোষ প্রাচীর থাকবে, সাইটোপ্লাজম থাকবে। তো ভাজক টিস্যুর কাজ হচ্ছে যে ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু কি নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে। তো এটি উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থের বৃদ্ধি ঘটায় এবং ভাজক টিস্যু টিস্যুর উৎপত্তি ঘটায়। আর স্থায়ী টিস্যু তাহলে কি হবে, এটার অপোজিট গুলো হবে। হ্যাঁ, তো ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে কি বলা হয়, স্থায়ী টিস্যু বলে। তো উদ্ভিদের প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায়। আহ তো খাদ্য প্রস্তুত করা, বহন করা, দেহ গঠন এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা হচ্ছে যে এটার কাজ। ওকে, এখন আসো প্রাণী টিস্যু। তো প্রাণী টিস্যু হচ্ছে প্রথমত কয় প্রকার? 4 4 প্রকার। একটা হচ্ছে আবরণী টিস্যু। কি টিস্যু? আবরণী টিস্যু। মানে কি, এই যে আমাদের এই চামড়াটা, এটা বা হচ্ছে যে আমাদের হার্টের ভিতরে যে চামড়াটা, অথবা আমাদের কিডনির ভিতরে যে উপরের আবরণটা, সেটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে যে তোমার এই আবরণী টিস্যু। আর যোজক টিস্যু মানে কি, যোজক মানে কি জানো, কানেকটিভ, কানেকশন। কি করে এটা, কানেকশন। তাহলে কানেকশন কে রক্ষা করে, যে আমাদের হাড়, আমাদের বডিতে যে হাড় আছে, হাড্ডি, তারপর হচ্ছে যে তরল পদার্থ আছে যেমন ব্লাড আছে, রক্ত, তো এগুলো কি করে, কানেকশন, কানেকশন কি করে, রক্ষা করে। তো এগুলো হচ্ছে যোজক টিস্যু। পেশি টিস্যু কোনটা, যেটা হচ্ছে মাসেল, এই যে মাংসপেশি যেটা, তারপর আমাদের হার্ট, এগুলো হচ্ছে যোজক পেশি টিস্যু। আর স্নায়ু টিস্যু কোনটা, এই যে মশা কামড়ায় আমাদেরকে, মশা কামড়ালে আমাদের ব্রেনে কি হয়ে যায়, সিগন্যাল চলে যায়। তো এটা হচ্ছে যে স্নায়ু টিস্যু দিয়ে তৈরি। ওকে, তো আমরা এগুলো নেক্সট ক্লাসে পড়বো। এর চেয়ে বেশি পড়া দিলে ভাই তোমরা শেষ করতে পারবে না। তোমাদের কাজ হচ্ছে যে এই যে প্রকারভেদ পর্যন্ত পড়ে রাখবা, এর পরের ক্লাসে ইনশাআল্লাহ চ্যাপ্টারটা আমি শেষ করে দিব। কেমন? জি স্যার। তো তোমরা এগুলো কি করবে, সুন্দর করে নোটস করে ফেলতে পারো। এগুলো তোমাদের আবার ক্লাস 9-এও লাগবে। আর নেক্সট ক্লাস হচ্ছে 3টা বাজে, এবার কি জানি, মঙ্গলবার। ওকে, আর আরশিয়া, তুমি তোমার ম্যাথস কপি দেখবা, দেখে প্রবলেম গুলো আমাকে বলবা। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। আর রেকর্ডিংস লাগলে আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দিও, ওই আয়াত। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।